শুরু করার আগে আপনাদেরকে আমি একদমই ছোট্ট করে এই মর্টাল কম্ব্যাটের বিভিন্ন ইউনিভার্স বা ডাইমেনশন সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই, যাতে এই মুভির গল্প বুঝতে আপনাদের সুবিধা হয়। প্রথমত আর্থ রিয়ালম, যেটা আমাদের এই পৃথিবী ভাবতে পারেন, কিংবা আমাদের মতোই ঠিক একই রকম একটি জগৎ ভাবতে পারেন, যেখানে আমার আপনার মতো সাধারণ মানুষরাই বসবাস করে। দ্বিতীয়ত ইডেনিয়া রিয়ালম, যেটা সাধারণত জাদু আর সৌন্দর্যে গড়া এক সুখী রূপকথার জগৎ। তৃতীয়ত নেদার রিয়ালম, যেটা পুরোপুরি আপনারা নরক ভাবতে পারেন। চতুর্থ শ্যাডো রিয়ালম, যেটা শৃঙ্খলার রাজ্য হিসাবে পরিচিত হলেও এটি চরম ফ্যাসিবাদী পর্যায়ের। এরপর ক্যাওস রিয়ালম, যেটা একদমই শ্যাডো রিয়ালমের বিপরীত। আর ফাইনালি আউটওয়ার্ল্ড, যেটা একদমই এক বর্বর জগৎ হিসাবে পরিচিত, যেখানে সহিংসতা আর দানবরা অবাধে বিচরণ করে। এছাড়াও আরও বহু জগতের উল্লেখ আছে, যেগুলি আমি এখানে আর ডিসক্রাইব করলাম না, কারণ আমাদের আলোচনার বিষয় শুধুমাত্র আর্থ রিয়ালম এবং আউটওয়ার্ল্ড নিয়ে। মানে মুভিতে শুধুমাত্র এই দুটি জগতই দেখানো হয়েছে, কিন্তু আমি আপনাদেরকে গল্পটি ভালোভাবে বোঝানোর সুবিধার্থে এইগুলি বলে রাখলাম। তো এই সমস্ত জগৎ একটি বিশেষ উপায়ে পোর্টাল দ্বারা বিভক্ত হলেও সমস্ত জগতই চাইতো অন্য জগৎকে জয় করে নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত করতে। কিন্তু এর ফলে প্রাকৃতিক সামঞ্জস্যতা বিগড়ে যেতে পারে, এটা বুঝতে পেরেই কিছু প্রাচীন দেবতারা একটি নিয়ম তৈরি করেছিল। কোনো রিয়েলম যদি অন্য কোনো জগৎকে জয় করতে চায়, তাহলে সেটা একমাত্র সম্ভব মর্টাল কম্ব্যাটের মাধ্যমে। এইবার প্রশ্ন হলো, কি এই মর্টাল কম্ব্যাট? নির্দিষ্ট একটি জগতের নির্দিষ্ট কিছু যোদ্ধা অন্য একটি জগতের নির্দিষ্ট কিছু যোদ্ধাদের সঙ্গেই ফাইট করবে, যে প্রক্রিয়ার নামই মর্টাল কম্ব্যাট। আর এই যুদ্ধে যে জগতের যোদ্ধারা জয়লাভ করবে, তারাই অন্য জগৎকে ক্যাপচার করে নেবে। কিন্তু এখানেও একটি সমস্যা রয়েছে। প্রাচীন গডরা চালাকি করে এর মধ্যেও একটি নিয়ম তৈরি করে। প্রতি প্রজন্মে এই টুর্নামেন্ট একবার করেই অনুষ্ঠিত হবে, আর একটি জগৎ অন্য একটি জগৎকে তখনই ক্যাপচার করতে পারবে যখন একটি জগৎ এই টুর্নামেন্ট পরপর 10 বার জয়লাভ করবে, যেটা এক কথায় প্রায় অসম্ভব। আশা করি বোঝাতে পারলাম এই মর্টাল কম্ব্যাট আসলে কি। তো এবার আসা যাক মুভির গল্পে। 1617 সালে বিহান নামক চীনা এক গুপ্ত ঘাতক জাপানে উপস্থিত হয়ে এক বিখ্যাত নিনজা হানজো হাজাসির স্ত্রী এবং পুত্রকে হত্যা করে। যদিও তার স্ত্রী আগে থেকেই সেটা বুঝতে পেরে তাদের সদ্যজাত কন্যাকে একটি গোপন জায়গায় লুকিয়ে রাখে। এইবার হানজো ওই স্থানে উপস্থিত হওয়ার পর যখন তার স্ত্রী ও পুত্রকে এইরকম অদ্ভুতভাবে মৃত অবস্থায় দেখতে পায়, তখনই সে বুঝতে পেরে যায় এটা বিহানের কাজ, কারণ হানজো তার সাথে আগে থেকেই পরিচিত। যদিও মুভিতে এটা দেখানো হয়নি, হানজো এবং বিহান আগে থেকেই পরিচিত। আচ্ছা, জানিয়ে রাখি, বিহানের কিন্তু একটি সুপার পাওয়ার রয়েছে। সে তার ক্ষমতার মাধ্যমে ঠান্ডাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং ইচ্ছামতো বরফের হাতিয়ারও তৈরি করতে পারে। এনিওয়ে, স্ত্রী এবং পুত্রকে মৃত অবস্থায় দেখে আক্রমণকারীদের এক এক করে হত্যা করে অবশেষে হানজো সম্মুখীন হয় বিহানের। আর দুর্ভাগ্যের বিষয়, বিহানের সঙ্গে লড়াইয়ে সে মারাত্মকভাবে আহত হয়। কিন্তু একদম লাস্ট সময়ে সে বিহানকে উদ্দেশ্য করে জানায় তার এই মুখটা যেন সে মনে রাখে। তো বিহান এখান থেকে চলে যাওয়ার পর তার বাচ্চার কান্না শুনে হানজো যখন সেই দিকে যাওয়ার চেষ্টা করে, আঘাতের কারণে মাঝ পথেই সে মারা যায় এবং তার শরীর সঙ্গে সঙ্গেই সেখান থেকে গায়েব হয়ে যায়। আর পরবর্তীতে আমরা জানতে পারি তার এই আত্মা এই স্থান থেকে পাতালপুরীতে নির্বাসিত হয়েছে। তো এরপর দেখা যায় বজ্রের দেবতা রাইডেন ওই স্থানে উপস্থিত হয়ে হানজোর কন্যাকে সেখান থেকে উদ্ধার করে তার সঙ্গে নিয়ে যায়। আর এখান থেকেই সিন শিফট হয় 2021 সালে, যেখানে আমরা দেখতে পাই আউটওয়ার্ল্ডের এক আত্মা ভক্ষণকারী জাদুকর স্যামসুং তার কিছু যোদ্ধাদের আর্থ রিয়ালমের উদ্দেশ্যে প্রেরণ করে সেখানকার কিছু যোদ্ধাদের হত্যা করার জন্য, কারণ খুব তাড়াতাড়ি এই জেনারেশনের মর্টাল কম্ব্যাট শুরু হতে চলেছে। তাই তার আগেই পৃথিবীর সমস্ত যোদ্ধাদের তারা যেন হত্যা করে, যাতে এই মর্টাল কম্ব্যাট তারা অনায়াসে জয়লাভ করতে পারে। আসলে এর আগেই পরপর 9টি মর্টাল কম্ব্যাট এই আউটওয়ার্ল্ড জয়লাভ করেছে, তাই এই 10 নাম্বারটিও তাদের যে কোনো উপায়ে জিততে হবে, কারণ নিয়ম অনুযায়ী পরপর 10 বার মর্টাল কম্ব্যাটে জয়ী হতে পারলে পরাজিত জগৎকে তারা ক্যাপচার করতে পারবে। কিন্তু একটি ভবিষ্যৎবাণী রয়েছে, হানজো হাজাসির রক্ত আর্থ রিয়ালমের চ্যাম্পিয়নদের একটি নতুন প্রজন্মকে একত্রিত করবে, যারাই আউটওয়ার্ল্ডের এই বিজয়কে প্রতিহত করবে,
যে কারণেই স্যামসুং ওই 10 নম্বর টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই তার যোদ্ধাদের পৃথিবীতে পাঠায় সেখানকার যোদ্ধাদের আগে থেকেই হত্যা করার জন্য, যাতে টুর্নামেন্টে অংশগ্রহণ করার মতো আর কোনো যোদ্ধাই পৃথিবীতে না বেঁচে থাকে। আর অনায়াসে তারা এই মর্টাল কম্ব্যাট জয়লাভ করে পৃথিবীকে ক্যাপচার করে নিতে পারে। এইবার প্রশ্ন হলো, পৃথিবীর সেই সমস্ত যোদ্ধাদের কিভাবে বোঝা সম্ভব? আসলে যারা পৃথিবীর হয়ে মর্টাল কম্ব্যাটে অংশগ্রহণ করবে তাদের প্রত্যেকেরই শরীরে একটি ড্রাগন চিহ্ন রয়েছে, যার মাধ্যমেই তাদেরকে শনাক্ত করা সম্ভব। আর স্যামসুংয়ের যোদ্ধারা পৃথিবীতে উপস্থিত হয়ে যাদের শরীরেই ওই ড্রাগন সিম্বল দেখে তাদেরকেই তারা হত্যা করতে শুরু করে, যাতে তাদের লক্ষ্য অনায়াসে কমপ্লিট হতে পারে। আচ্ছা, এখানে জানিয়ে রাখি, বিহান বর্তমানে আউটওয়ার্ল্ডবাসী হয়ে স্যামসুংয়ের একজন যোদ্ধা হিসাবেই কাজ করে, যার বর্তমান নাম সাব-জিরো। যাই হোক, এরপর আমরা পরিচিত হই এই মুভির এক অন্যতম চরিত্র কোল ইয়ংয়ের সঙ্গে, যে ওয়াশিংটনে বসবাসরত এক প্রাক্তন পেশাদার ফাইটার। আর বিহান এই কোলকেই হত্যা করার জন্য হঠাৎই একদিন কোল এবং তার পরিবারকে আক্রমণ করে বসে। যদিও একদম সঠিক টাইমে স্পেশাল ফোর্সের একজন মেজর জ্যাক্স তাকে এবং তার পরিবারকে সেখান থেকে উদ্ধার করে, কিন্তু মাঝ রাস্তায় বিহান আবারও তাদের পথ আটকালে জ্যাক্স ওই স্থানে নেমে গিয়ে কোলকে অর্ডার দেয় সে যেন তার গাড়ি নিয়ে নির্দিষ্ট একটি লোকেশনে উপস্থিত হয়ে তার এক সঙ্গী সোনিয়ার সঙ্গে দেখা করে, যাতে সে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে। তো এটা শুনে সে তার ফ্যামিলিকে একটি গোপন জায়গায় রেখে নির্দিষ্ট সেই জায়গাতে উপস্থিত হয়। আর এইদিকে জ্যাক্স একা বিহানের সঙ্গে ফাইট করতে গেলে বিহান অনায়াসে তার দুটি হাত নষ্ট করে তাকে পরাজিত করে। আচ্ছা, এখানে আপনাদের মনে হতেই পারে, কোল একজন প্রাক্তন ফাইটার হওয়া সত্ত্বেও জ্যাক্সের কথায় সেইখান থেকে কেন পালিয়ে গেল? তারা তো দুজন মিলে বিহানের বিরুদ্ধে লড়াই করলে হয়তো জিতে যেতে পারত, কিন্তু সেটা না করে কোল কেন পালিয়ে গেল? আসলে গাড়িতেই জ্যাক্স তাকে তার শরীরে থাকা সেই ড্রাগন সিম্বল দেখিয়েছিল, যেরকম একই সিম্বল কোলের শরীরেও রয়েছে। আর জ্যাক্স তাকে এটাও জানিয়েছিল পুরো পৃথিবী জুড়ে কেউ বা কারা বিশেষ কিছু মানুষকে অদ্ভুতভাবে হত্যা করছে, যাদের প্রত্যেকের শরীরেই এই রকম ড্রাগন সিম্বল রয়েছে। এবার আপনাদের আমি আগেই জানিয়েছি, ড্রাগন সিম্বল থাকা প্রত্যেকেই হলো এক একজন যোদ্ধা, যারা পৃথিবীর হয়ে মর্টাল কম্ব্যাটে অংশগ্রহণ করবে। আর স্যামসুং ঠিক ওই কারণেই তার যোদ্ধাদের পৃথিবীতে পাঠিয়েছে বেছে বেছে ওই সমস্ত যোদ্ধাদেরই হত্যা করার জন্য। আর এটা শোনার পরেই কোল জ্যাক্সের কথা মতো সেখান থেকে চলে যায়, কারণ প্রথমত তার পরিবারকে ওই ব্যক্তির হাত থেকে বাঁচাতে হবে, আর দ্বিতীয়ত তার শরীরে থাকা ড্রাগন চিহ্নর পিছনে কি রহস্য আছে সেটা জানতে হবে। ওকে, তো কোল সেই নির্দিষ্ট লোকেশনে পৌঁছে সোনিয়ার সঙ্গে দেখা করার পর তার থেকেই প্রথমবারের মতো সে মর্টাল কম্ব্যাট সম্পর্কে জানতে পারে, কারণ সোনিয়া তাকে জানায় বিগত প্রায় 7 বছর ধরে সে এবং জ্যাক্স এই মর্টাল কম্ব্যাট সম্পর্কে রিসার্চ করছে, আর তার শরীরে থাকা ওই ড্রাগন চিহ্ন এই মর্টাল কম্ব্যাটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কারণ এই চিহ্ন যাদের শরীরে রয়েছে তাদেরকে এই পৃথিবীর হয়েই লড়াই করার জন্য বেছে নেওয়া হয়েছে। এইবার কোল এইসব শুনে শুধুমাত্র গল্প কথা বলেই হাসতে শুরু করলে সোনিয়া তখন তাকে জানায় আজ থেকে 7 বছর আগে জ্যাক্স এবং সে ব্রাজিলে একটি গুপ্ত মিশনে যায় একটি ক্রিমিনালকে ধরার জন্য, কিন্তু এই ক্রিমিনাল তার সুপার পাওয়ারের মাধ্যমে তাদের টিমকে নিমেষেই হত্যা করে। যদিও লাস্ট পর্যন্ত জ্যাক্স ওই ক্রিমিনালকে পরাজিত করে হত্যা করে, কিন্তু পরবর্তীতেই ওই ক্রিমিনালের শরীরে থাকা একটি ড্রাগন সিম্বল জ্যাক্সের শরীরে চলে আসে। ফলে তারপর থেকেই তারা দুজন মিলে ওই ড্রাগন চিহ্নর ইতিহাস জানার কাজে লেগে পড়ে। মানে এখান থেকেই আপনারা বুঝতে পারছেন, যাদের শরীরে এই ড্রাগন চিহ্ন রয়েছে তারাই এই পৃথিবীর হয়ে লড়াই করবে মর্টাল কম্ব্যাটে। কিন্তু ওই টুর্নামেন্টের আগে কোনো মানুষের হাতে যদি ওই ড্রাগন চিহ্নধারী কেউ মারা যায়, তার শরীরেই ওই ড্রাগন চিহ্ন ট্রান্সফার হয়ে যাবে, মানে পরবর্তীতে মর্টাল কম্ব্যাটে অংশগ্রহণকারী হিসাবে সেই ব্যক্তি নির্বাচিত হবে। তো এই সব কথা শুনে ওই স্থানেই বন্দি থাকা কানো নামক এক ব্যক্তি সোনিয়াকে আবারও পাগল বলতে শুরু করে। এইবার এই ব্যক্তিকে দেখে কোল যখন তার পরিচয় জানতে চায়, সোনিয়া তখন তাকে জানায় ঠিক তাদের মতো এই ব্যক্তির শরীরেও ড্রাগন চিহ্ন রয়েছে, কিন্তু পেশায় একজন ভাড়াটে গুন্ডা হওয়ায় তাদের কথা সে কিছুতেই শুনতে চায়নি, যে কারণেই সোনিয়া তাকে জোরপূর্বক এখানে আটকে রেখেছে। আচ্ছা, এখানে আবারও আপনাদের জানিয়ে দিই, সোনিয়ার শরীরে কিন্তু কোনো ড্রাগন চিহ্ন নেই,
সে শুধুমাত্র কৌতূহলবশতই এই ড্রাগন চিহ্ন নিয়ে জ্যাক্সের সঙ্গে কাজ করে চলেছে। এবার এই সব নিয়েই আলোচনা করতে করতে শ্যাংসুংয়ের এক অদৃশ্য ঘাতক সাইজোত তাদের উপর অতর্কিতেই হামলা করে বসে। যদিও কানো তার বন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে কোল এবং সোনিয়ার সাহায্যে ওই অদৃশ্য ঘাতককে হত্যা করে, যার পর সোনিয়া তাদেরকে জানায় যে কোনো উপায়ে তাদেরকে এখন রাইডেন টেম্পেলে উপস্থিত হতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে সে জানে না ওই টেম্পেলের লোকেশন কোথায়, যেটা শুনে কানো তাকে জানায় আমি খুব ভালো করেই জানি ওই টেম্পেলের লোকেশন কোথায়, কিন্তু এই সব বিষয়ে আমি আর নেই। এই বলেই সে সেখান থেকে চলে যেতে শুরু করে। এবার সোনিয়া যখন বুঝতে পারে কানো তাদেরকে ওই টেম্পেল পর্যন্ত নিয়ে যেতে পারে, তখনই সে চালাকি করে কানোর সঙ্গে $3 মিলিয়ন চুক্তি করে। মানে কানো যদি তাদেরকে ওই টেম্পেল পর্যন্ত পৌঁছে দেয় তাহলে বিনিময়ে সে তাকে $3 মিলিয়ন দেবে। এবার কানো যেহেতু একজন ভাড়াটে গুন্ডা আর টাকার বিনিময়ে সে যে কোনো কাজ করতে রাজি, তাই সোনিয়ার এই প্রস্তাবে সে অনায়াসে রাজি হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো রাইডেন টেম্পেলে কি এমন রয়েছে যে সোনিয়া ওই স্থানেই যেতে চাইছে? আসলে সোনিয়া ওই ড্রাগন নিয়ে রিসার্চ করার টাইমেই জানতে পেরেছে প্রাচীন কাল থেকে এই রাইডেন টেম্পেলেই বিভিন্ন যোদ্ধাদের মর্টাল কম্ব্যাটের জন্য ট্রেনিং দেওয়া হয়, তাই যে কোনো উপায়ে তাদেরকে এখন সেখানেই যেতে হবে। তো কানো তার চুক্তি মতো তাদেরকে নিয়ে সোজা উপস্থিত হয় একটি মরুভূমিতে, যেখানে লিউ কাং নামক এক যোদ্ধা তাদের সম্মুখীন হয়ে যখন জানতে পারে তাদের শরীরেও সেই ড্রাগন চিহ্ন রয়েছে, তখনই সে তাদেরকে নিয়ে উপস্থিত হয় রাইডেন টেম্পেলে। আর তারপর লিউই তাদেরকে জানায় তোমাদের এখন যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনিং শুরু করতে হবে মর্টাল কম্ব্যাটের জন্য, কারণ টুর্নামেন্টের সময় একদমই কাছাকাছি। তাই কয়েক দিনের মধ্যেই কঠিন ট্রেনিংয়ের মাধ্যমে তাদের প্রত্যেককেই তাদের সুপ্ত ক্ষমতা প্রকাশ্যে আনতে হবে। আচ্ছা, আপনাদের বলতে ভুলে গেছি, পৃথিবীর হয়ে যে সমস্ত যোদ্ধা মর্টাল কম্ব্যাটে লড়াই করবে তাদের প্রত্যেকেরই কিছু না কিছু স্পেশাল পাওয়ার থাকবে। মানে যাদের শরীরে ওই ড্রাগন চিহ্ন থাকবে তাদের প্রত্যেকেরই সুপার পাওয়ার রয়েছে। যেমন এই লিউ তার হাত থেকে আগুন উৎপন্ন করতে পারে এবং সেটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে, কিন্তু কানো বা কোল তাদের সুপার পাওয়ার সম্বন্ধে কিছুই জানে না, যে কারণেই লিউ তাদেরকে ট্রেনিং শুরু করতে বলে। আচ্ছা, এখানেই সোনিয়া তার সেই সাথী জ্যাক্সকে আবারও দেখতে পায়, যাকে গুরুতর আহত অবস্থায় রাইডেন এই স্থানে নিয়ে এসে ট্রিটমেন্ট শুরু করেছে। আর পরবর্তীতে তার নষ্ট হয়ে যাওয়া 2 হাতের বদলে 2টি যান্ত্রিক হাতও লাগিয়ে দিয়েছে, যাতে জ্যাক্সও মর্টাল কম্ব্যাটে একজন যোদ্ধা হিসাবে অংশগ্রহণ করতে পারে। যাই হোক, এরপর তারা ফাইনালি সম্মুখীন হয় লর্ড রাইডেনের সম্মুখে, যে তাদের 3 জনেরই খুব সমালোচনা করে, কারণ তাদের কেউই মর্টাল কম্ব্যাটের জন্য যোগ্য না, আর সোনিয়ার কাছে তো সেই চিহ্নই নেই। তো টুর্নামেন্ট খুবই শীঘ্রই অনুষ্ঠিত হওয়ার কারণে কানো এবং কোলের খুবই দ্রুত ট্রেনিং শুরু হয়। আর এরপর আমরা আরও এক যোদ্ধা কুং লাওয়ের সাথে পরিচিত হই, যার মাথায় একটি ধাতব টুপি রয়েছে, যেটাই সে তার সুপার পাওয়ার হিসাবে ব্যবহার করে। যাই হোক, এরই মধ্যে শ্যাংসুং তার যোদ্ধাদের নিয়ে ওই মন্দিরে আক্রমণ করার চেষ্টা করে, যাতে পৃথিবীর সমস্ত যোদ্ধাদের সে আগাম হত্যা করতে পারে। কিন্তু রাইডেন তার সম্মুখে উপস্থিত হয়ে বিশেষ এক উপায়ে একটি অদৃশ্য ঢাল তৈরি করে দেয়, যাতে শ্যাংসু তাদের উপর আক্রমণ না করতে পারে। এবার বেগতিক দেখে শ্যাংসুং সেখান থেকে চলে গেলেও যাওয়ার আগে সে রাইডেনকে বলে যায় তার এই চালাকি বেশি দিন তার যোদ্ধাদের বাঁচাতে পারবে না। তো শ্যাংসুং এবং তার যোদ্ধারা এখান থেকে চলে যাওয়ার পর লিউ এবং কুংলাওয়ের কাছে কানো এবং কোলের ট্রেনিং শুরু হয়। এইবার কিভাবে তাদের স্পেশাল পাওয়ার আসবে এই নিয়ে একদিন তর্কের সময় হঠাৎই কানো তার সুপার পাওয়ার জাগ্রত করে, যার মাধ্যমে সে তার ডান চোখ থেকে লেজার ছুঁড়তে পারে। কিন্তু কোল অনেক চেষ্টা করা সত্ত্বেও তার সুপার পাওয়ার জাগ্রত করতে ব্যর্থ হলে রাইডেন কোলের উপর হতাশ হয়ে তাকে তার পরিবারের কাছে ফেরত পাঠায়। কিন্তু তার আগে রাইডেন তাকে জানিয়ে দেয় সে হলো এক বিখ্যাত যোদ্ধা হানজো হাজাসির বংশধর। ওইদিকে শ্যাংসুং যখন ভাবছে ঢালের আড়ালে থাকা পৃথিবীর ওই যোদ্ধাদের কিভাবে হত্যা করা সম্ভব, তখনই কাবালো নামক তার এক যোদ্ধা তাকে জানায় পৃথিবীর এক যোদ্ধা কানো তার পূর্ব পরিচিত, তারা এক সময় একসঙ্গে কাজ করেছে। ফলে এটা শুনেই শ্যাংসুং তাকে রাইডেনের ওই টেম্পেলে পাঠায় কানোকে বুঝিয়ে সুঝিয়ে তাদের দলে করে নিতে। এবার আমি আপনাদেরকে আগেই বলেছি কানো একজন ভাড়াটে গুন্ডা, যে টাকার বিনিময়ে যা কিছু করতে পারে। ফলে কাবালো সেখানে উপস্থিত হয়ে কানোকে যখন টাকার লোভ দেখিয়ে তাদের দলে চলে আসতে বলে,
কানো তখন অনায়াসে রাজি হয়ে যায়। ফলে সাংসুংয়ের বুদ্ধিতেই কানো রাইডেনের তৈরি সেই ঢাল নষ্ট করে দেয়, যার পর সাংসুং তার যোদ্ধাদের নিয়ে অনায়াসে ওই টেম্পেলের ভিতরে চলে আসে আর শুরু হয় পৃথিবীর যোদ্ধাদের সঙ্গে সাংসুংয়ের যোদ্ধাদের ফাইট। এইদিকে কোলকে হত্যা করার জন্য সাংসুং তার এক স্পেশাল যোদ্ধা গারোকে পাঠিয়ে দেয় কোল এবং তার পুরো পরিবারকে ধ্বংস করার জন্য। কিন্তু এই মুহূর্তে কোল ওই যোদ্ধার সঙ্গে ফাইট করতে করতেই তার সুপার পাওয়ার জাগ্রত করতে সক্ষম হয়, যার ফলে তার সম্পূর্ণ শরীরে একটি বর্ম এবং হাতিয়ার হিসাবে দুটি টনফা চলে আসে, যার মাধ্যমেই সে গোরোকে হত্যা করে আর তারপর পুনরায় রাইডেন টেম্পেলে ফিরে যায় তার সঙ্গীদের সাহায্য করার জন্য। আর সেইখানে উপস্থিত হয়ে সে দেখতে পায় লড়াইয়ের মধ্যে আহত জ্যাকসও তার সুপার পাওয়ার খুঁজে পেয়েছে, যার মাধ্যমে তার দুই যান্ত্রিক হাতে চলে আসে অসম্ভব শক্তি। কিন্তু কুংলাও সাংসুংয়ের এক যোদ্ধা নিতারাকে হত্যা করার পর রাইডেন যখন কোলের বংশ পরিচয় প্রকাশ করে, তখন সাংসুং এবং সাব-জিরো বদলা নেওয়ার জন্য কোলকেই হত্যা করার চেষ্টা করে। কিন্তু কুংলাও সেটা আটকাতে গিয়েই নিজের জীবন বলিদান দেয়, কারণ সাংসুংয়ের হাত থেকে বাঁচার জন্য রাইডেন তার সমস্ত যোদ্ধাদের টেলিপোর্ট করে ভয়েডে নিয়ে যায়। তাই কুংলাওকে একা পেয়ে সাংসুং তার শরীর থেকে তার আত্মা শুষে নিয়ে তাকে হত্যা করে। ফলে ভয়েডে উপস্থিত হওয়ার পর সমস্ত যোদ্ধারা কুংলাওয়ের মৃত্যুর বদলা নেওয়ার একটি প্ল্যান করে। কোল এই মুহূর্তে রাইডেনকে জানায় তিনি যদি চালাকি করে আউটওয়ার্ল্ডের যোদ্ধাদের বিভক্ত করতে পারে, তাহলে হয়তো তারা এক এক করে ওই যোদ্ধাদের হারিয়ে দিতে পারবে। ফলে এই প্ল্যান মতো তারাও একটি একটি জায়গায় ছড়িয়ে পড়ে। আচ্ছা, এখান থেকে যাওয়ার আগে রাইডেন কোলকে হানজোর সেই কুনাইটি দেয়, যেটা বহু যুগ আগে রাইডেন তার মৃতদেহর পাশ থেকে উদ্ধার করেছিল। আর এই মুহূর্তে সেটাই উপহার দিয়ে কোলকে সে জানায় এটাতে এখনো হানজোর রক্ত লেগে রয়েছে, তাই তার বিশ্বাস লড়াইয়ের টাইমে সে এটা ব্যবহার করলে হানজোর আত্মাও তার সঙ্গে ওই লড়াইয়ে যোগদান করবে। তো প্ল্যান মতো জ্যাক্স রাইকোকে পরাজিত করে, লিউকাং কাবালকে পরাজিত করে আর সোনিয়া পরাজিত করে কানোকে। এবার আমি আপনাদের আগেই বলেছি ড্রাগন চিহ্ন রয়েছে, এই রকম কাউকে হত্যা করার পর যে ওই ব্যক্তিকে হত্যা করেছে তার শরীরে সেই ড্রাগন চিহ্ন চলে আসে। ফলে সোনিয়া কানোকে হত্যা করার পর তার শরীরেও ড্রাগন চিহ্ন চলে আসে আর সুপার পাওয়ার হিসাবে হাত থেকে বেগুনি কালারের এক প্রকার প্লাজমা নিক্ষেপ করতে সক্ষম হয়, যার পর সোনিয়াই কোলকে হেল্প করে তার প্রতিদ্বন্দ্বী মিলিনাকেও হত্যা করে। কিন্তু ওইদিকে সাব-জিরো বা বিহান কোলের স্ত্রী এবং কন্যাকে অপহরণ করে, যাতে কোল একা তার সঙ্গে ফাইট করার জন্য তার সম্মুখে উপস্থিত হয়। কারণ কোলের প্ল্যান ছিল বাকিদেরকে হত্যা করে তারা সকলে মিলে সম্মুখীন হবে বিহানের। কিন্তু পরিবারের কথা জানতে পেরে কোল যখন একা তার সম্মুখীন হয়, সাব-জিরো তখন অনায়াসে তাকে হারিয়ে দেয়। কিন্তু মারা যাওয়ার আগে শেষ চেষ্টায় কোল যখন হানজোর সেই হাতিয়ার ব্যবহার করার চেষ্টা করে, তখন হানজোর প্রতিশোধ পরায়ণ প্রেতাত্মা স্করপিয়ন হিসাবে সেই স্থানে উপস্থিত হয়ে এই লড়াইয়ে কোলকে সাহায্য করতে শুরু করে আর লাস্ট পর্যন্ত দুজন মিলে তাকে পরাজিতও করে এবং হানজো নরকের আগুনে তাকে ভস্মীভূতও করে দেয়। যার পর কোলকে ধন্যবাদ জানিয়ে তার বংশের যত্ন নেওয়ার অনুরোধ করে সেখান থেকে হানজো গায়েব হয়ে যায়। এরপর দেখা যায় রাইডেন এবং বাকি সমস্ত যোদ্ধারাই সেখানে উপস্থিত হলে সাংসুংও সেখানে উপস্থিত হয়ে রাইডেনকে জানায় এইবার তুমি আমার সমস্ত যোদ্ধাদের হত্যা করলেও আসল লড়াইয়ে তুমি কখনোই জয়ী হতে পারবে না। মৃত্যু তো জাস্ট একটা পার্ট, আমি আবারও আমার যোদ্ধাদের জীবিত করে মর্টাল কম্ব্যাটে তোমাদেরকে পরাজিত করব। এই বলেই তার সমস্ত যোদ্ধাদের মৃতদেহ সে আউটওয়ার্ল্ডে ফিরিয়ে নিয়ে যায়। আর রাইডেনও তার যোদ্ধাদের জানায় পরবর্তী টুর্নামেন্টের প্রস্তুতি হিসাবে নতুন যোদ্ধাদের খুঁজে বের করে আনতে, যাতে তারা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তৈরি করতে পারে। এবং ফাইনালি আমরা দেখতে পাই কোল বেরিয়ে পড়ে হলিউডের এক চলচ্চিত্র তারকা জনি কেজের উদ্দেশ্যে। মানে খুব সম্ভবত এই জনির শরীরেও রয়েছে সেই ড্রাগন সিম্বল, তাই তাকেও এই দলে যুক্ত করার উদ্দেশ্যেই কোল তার যাত্রা শুরু করে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়।